বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মোহাম্মদ তাহমিদ, সে কিন্তু পেশায় একজন মসজিদের ইমাম। আসলে মসজিদের ইমামকে পেশা বলাটা ঠিক হবে না, এটা একটা অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ ইমাম এবং মুয়াজ্জিনের সম্মান আমরা যদি জানতাম বা বুঝতাম, তাহলে আমরা সবাই এই পেশায় ঢুকে যাবার চেষ্টা করতাম। মোহাম্মদ তাহমিদ কিন্তু এই পেশাতেই রয়েছেন। আল্লাহ তার প্রচেষ্টাকে কবুল করুন। শুধু উনি যে এটাই করেন তা না, পাশাপাশি দাওয়াতে তাবলিগের কাজের সাথে উনি যুক্ত রয়েছেন। বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ মাহফিলগুলো উনি করে থাকেন। তো তাহমিদের পাঠানো ঘটনা এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো তাহমিদ জানিয়েছেন ঘটনাটি খুব বেশি বছর আগে ঘটেছিল, বিষয়টা এরকম না, এখন থেকে 6 কি 7 বছর আগে ঘটেছিল এই তেলিগাতি গ্রামেই। সঙ্গত কারণে যার সাথে ঘটেছিল তার নামটি তাহমিদ জানালেও আমরা বলতে পারছি না, তবে তার নামের সাথে মিল রেখে একটা ছদ্মনাম দিচ্ছি, তার নাম রঞ্জু। আমি অনুরোধ করব, আপনারা যারা তার আসল নাম জানেন, অর্থাৎ তেলিগাতি গ্রামের সবাই কিন্তু তার নাম জানেন, আপনারা কমেন্ট সেকশনে তার নামটি বলবেন না, কারণ আপনারা তাকে চেনেন ভালো করেই। তো এই যে রঞ্জু, উনি মূলত কবিরাজি বা ওঝাগিরি এগুলো করতেন, তবে কালো জাদু করতেন কিনা এটা নিয়ে মতভেদ আছে। এখন একটা কথা কিন্তু তাকে নিয়ে প্রচলিত ছিল, অনেক কঠিন কঠিন কাজও নাকি উনি সমাধান করেছেন, তবে সবসময় যে কঠিন কঠিন কাজ সমাধান করতেন বিষয়টা এরকম না। একবার হয় কি, বরিশাল থেকে একটা খবর আসে, একজন লোক আসেন, লোক এসে তাকে বরিশাল নিয়ে যেতে চান। বলা হয় ওইখানে একটা লোককে খুব খারাপ প্রকৃতির একটা জিনে ধরেছে। সেই লোকটা কি পুরুষ ছিল না মহিলা ছিল এটা অবশ্য তাহমিদ বলতে পারেন নাই, বা সেটা জানা যায়নি। অনেক ওঝা কবিরাজ আসে, কিছুই করতে পারেনি। তখন নাকি ওই যে রঞ্জু কবিরাজ উনি কিছুটা সময় নেন, আর এটা উনি সমাধান করতে পারবেন কি না এটা উনি বোঝার চেষ্টা করেন। আর ওই লোকটাকে বলেন যে আপনি ঠিকানা দিয়ে যান, ফোন নাম্বার দিয়ে যান, আমি যোগাযোগ করে আপনাদের বাড়িতে যাব, আর যদি না যাই সেটাও আমি জানিয়ে দেব যে আমি যেতে পারবো না। তো ওই লোকটা তো অনেক অনুরোধ করেছেন, অনুনয় বিনয় করেছেন, ওই লোকটা চলে যান। ওই লোকটা চেয়েছিলেন যে রঞ্জু কবিরাজকে সাথে নিয়ে যেতে। কয়েকটা কারণে রঞ্জু কবিরাজ ওই সময় সাথে যেতে পারেন নাই। প্রথমত কাজটা আসলে উনি পারবেন কি না, বা কাজটা আসলে কোন লেভেলে আছে সেটা বোঝা। দ্বিতীয়ত ওনার আরও কয়েকটি কাজ ছিল। এই দুটো কারণেই মূলত উনি ওই সময় তার সাথে যেতে পারেনি। তো ওই লোকটা চলে যায়, বাড়ির ঠিকানা, তারপর ওই বাড়ির ফোন নাম্বার সব কিছু দিয়ে যান আর কি। তো রঞ্জু কবিরাজ উনি ওই রাতেই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা বিশাল দেহী অবয়ব। এই অবয়বটার চোখ মুখ নাক কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট একটা ছায়ার মতো। এই অবয়বটা তাকে বলছে, খবরদার এই কাজটা করার জন্য ওখানে যাবি না, যদি যাস তাহলে কিন্তু আমি তোর মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। এরপরই ওই অবয়বটা মিলিয়ে যায়। রঞ্জু কবিরাজের ঘুম ভেঙে যায়। রঞ্জু কবিরাজ চিন্তা করছেন যে আরে কবিরাজি করতে গেলে এই ধরনের বিষয় তো ঘটেই। এই ধরনের বিষয় কিন্তু উনি এর আগেও ফেস করেছেন। কোন একটা কাজে যাবেন, সেই কাজে যাবার আগে স্বপ্নের মধ্যে কেউ এসে বলেছে, তারপর উনি কিন্তু গিয়েছেন, সেই কাজ সমাধান করে আসছেন। আবার দেখা গিয়েছে স্বপ্নে না, বাস্তবেই ঘটনা ঘটেছে। কোন একটা জায়গায় যাচ্ছেন কাজ করার জন্য, প্রতিমধ্যে ভয়ঙ্কর অবয়বে হাজির সেই ভয়ঙ্কর পিশাচটা, ভয়ভীতি দেখিয়েছে। এরপর উনি কাজ করে আসছেন, পরে আর সমস্যা হয়নি। এখন স্বপ্নের মধ্যে এই জিনিসটা আসছে, উনি চিন্তা করলেন স্বপ্নের মধ্যে আসছে তো এই জিনিসটা তো খুব একটা শক্তিশালী জিনিস না, যেহেতু স্বপ্নের মধ্যে এসে হুমকি ধামকি দিয়ে গেছে। উনি হাতের কাজ যেগুলো ছিল, অর্থাৎ আশেপাশে কয়েকটা জায়গায় যেখানে যাবার দরকার ছিল সেখানকার কাজ শেষ করে বরিশালে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এবং সেখানে ফোন করেও জানিয়ে দিলেন যে উনি আসবেন। এরপর উনি বরিশালে রওনা দিয়েছেন। তবে যাবার আগে উনি নাকি বলে দিয়েছিলেন যে একটা কালো ছাগল যেন রেডি রাখে। এই কালো ছাগলকে বলি দিতে হবে একটা নির্জন জায়গায়। এই কাজটি উনিই করবেন, তবে সেই কালো ছাগলটা যেন রেডি রাখে। আর উনি ওনার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো সাথে নিয়ে রওনা দিয়েছেন বরিশালের উদ্দেশ্যে। তো বরিশালের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, ঠিকঠাক মতো বরিশালে পৌঁছেও যান। এরপর ওই বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার পর বলছেন যে আপনাদের আশেপাশে এমন একটা জঙ্গলের ঠিকানা আমাকে দেন যেখানে দিনের বেলাতেও লোকজন যেতে ভয় পায়।
আমি এই ছাগলটাকে নিয়ে ওখানে যাব, ওখানে গিয়ে এই ছাগলটাকে বলি দেব। তখন তারা একটা জঙ্গলের সন্ধান দেন, কিছুটা পথ এগিয়েও দিয়ে আসেন, কারণ উনি তো এই জায়গায় নতুন, কোন জঙ্গলে যাবেন উনি তো চেনেন না। এরপরে গিয়ে লোকজন ওখান থেকে চলে আসে, বলতে ওখানেই ছিল, একটু দূরে ছিল। উনি কাজ শেষ করে বাইরে বের হবেন এরকম একটা পরিকল্পনা ছিল। উনি তো রাতের বেলা ওই ছাগলটা নিয়ে রওনা দিয়েছেন, সাথে লোকজন ছিল। একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়ার পর তারা সেখানেই রয়ে যায়। এরপর উনি ছাগলটা নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যান। জঙ্গলটা যে একদম ঘন জঙ্গল ছিল বিষয়টা এরকম না, বিষয়টা এরকম ছিল যে ওই জঙ্গলে দিনের বেলাতে মানুষজন খুব কম যেত, ভয়ও পেত, অনেক গাছপালা ছিল আর কি। তবে চাঁদের আলো পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। ভালো চাঁদের আলো যদি থাকে, অর্থাৎ যদি পূর্ণিমা রাত থাকে, তাহলে ওই জঙ্গলের ভিতরে হাঁটাচলা করা যায়। উনি ওখানে যাবার পর হাতে তো ধারালো একটা ছুরি আগে থেকেই নিয়ে গিয়েছিলেন, ওই বাড়ি থেকে ওনাকে দিয়েছিল আর কি। ছাগলটাকে নিয়ে উনি একা একাই যাচ্ছেন। তো ছাগলটা যেতে চাচ্ছে না, উনি বারবার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। তবে এখানে একটা অদ্ভুত বিষয়, ছাগলটা যে যেতে যাচ্ছে না, ছাগলটা এক ধরনের শব্দ করে না, ছাগল যেভাবে ডাকে ম্যা ম্যা করে, ওরকম শব্দ কিন্তু করছে না। মনে হচ্ছে সে গোয়ার্তমি করছে, সে যেতে চাচ্ছে না। কিন্তু আমরা দেখি ছাগলকে যদি আমরা টেনে হিঁচড়ে নিতে চাই, ছাগল কিন্তু ডাকাডাকি করে। ওই ছাগলটা ডাকাডাকি করছে না, কিন্তু সে যেতে চাচ্ছে না। উনি তো টেনে হিঁচড়ে নিয়ে গেছেন। আর এই রঞ্জু কবিরাজের শরীরে শক্তিও ছিল বেশ। ছাগলটাকে মুহূর্তের মধ্যে বেঁধে ফেলেছেন, বেঁধে ফেলে মাটিতে শুইয়ে দিয়ে উনি গলায় চাকু চালিয়ে দিয়েছেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, চাকু চালানো মানে হচ্ছে এটাকে এক কোপে একদম শেষ করে দিতে হবে, অর্থাৎ ধর থেকে মাথাটা আলাদা করে দিতে হবে। তো ছুরি দিয়ে এক কোপেই ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এরপর মাথাটা একদিকে, বডি এক পাশে পড়ে আছে, গল গল করে কিছুক্ষণ রক্ত বের হলো। রক্ত যখন মোটামুটি বের হওয়া শেষ, সাধারণত কি দেখা যায় যে গরু ছাগল জবাই করার পর কিছুক্ষণ ছটফট করে না, এই ছাগলটা কিন্তু ওরকম ছটফট করেনি। এইখানেই একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, ওই মাথাটা নিয়ে মূলত কাজ করতে হবে এই রঞ্জু কবিরাজকে। রঞ্জু কবিরাজ যখন দেখলো হ্যাঁ এখন সব কিছু ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে, সে মাথাটা কেবল ধরতে যাবে, এমন সময় সে দেখলো অদ্ভুত একটা দৃশ্য। সে দেখলো এবারে ওই যে ছাগলের যে বডিটা, মাথা ছাড়া বডিটা, এটা নড়াচড়া শুরু করেছে। উনি চিন্তা করলেন হয়তোবা সে স্বাভাবিকভাবে নড়াচড়া করছে, জবাই করার পর তো নড়াচড়া করেনি, এখন এমনিতে নড়াচড়া করছে। কিন্তু না, এবারের নড়াচড়াটা সম্পূর্ণ রকমের ভিন্ন রকম ছিল। এই ছাগলের হাত পা কিন্তু বাঁধা ছিল। সে কি করলো, অনায়াসেই তার সামনের দিকে 2 পা, পেছন দিকে 2 পা যখন একটু নড়াচড়া করলো, এই দড়িটা খুলে গেল। এরপর এই ছাগলটা একদম সুস্থ স্বাভাবিক ছাগলের মতো মাটির উপর উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে কুকুর মাঝে মাঝে শরীরের ধুলাবালি ঝাড়ার জন্য শরীর ঝাড়া দেয় না, গা ঝাড়া দেয়, ওরকম একটা ঝাড়া দিল। যেহেতু তার মাথা ছিল না, শ্বাসনালী দিয়ে ফস ফস শব্দ বের হচ্ছিল সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে এই রঞ্জু কবিরাজ ভয় কিছুটা পেয়েছে, তবে ঘাবড়ে গিয়েছে বেশি যে এইটা কি। এরপর যেটা হয় সেটা রঞ্জু কবিরাজের চিন্তাও ছিল না। ওই যেই মাথাবিহীন ছাগলটা, এই ছাগলটা সে গা ঝাড়াতে দিতে দৌড় দিয়ে ওই জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। রঞ্জু কবিরাজ তো বুঝতে পারলেন না ঘটনাটা কি হলো। এই মৃত ছাগলটা এভাবে কিভাবে জীবিত হয়ে গেল, আর দৌড়ে সে কোথায় গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না। এই ধরনের কাজ উনি এর আগেও করছেন, কখনোই কিন্তু এরকমটা হয়নি। উনি এই বিষয়টা কিন্তু আর কাউকে বলেন নাই। উনি ওই ছাগলের মাথাটা নিয়ে আসছেন, নিয়ে এসে ওই যে বাইরের লোকজন তো ছিল তাদের সাথে চলে গেছেন। তো চলে আসার পর ওনার শরীরটা নাকি কেমন কেমন করছিল। এরপর উনি টুকটাক কাজ করেছিলেন, কাজ করার পর আবার উনি ওনার নিজ এলাকায় ফেরত আসেন। তবে উনি যে কাজটি করেছিলেন এই কাজের সফলতা আসেনি, আর এটা যে সফলতা আসবে না রঞ্জু কবিরাজ নিজেও বুঝতে পেরেছিলেন, তবে সেটা ওই এলাকার লোকদেরকে বুঝতে দেননি। তো উনি তো বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরই ওনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। কয়েকদিন পর উনি
একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে সেই অবয়বটা আসে, যেই অবয়বটাকে উনি প্রথম দিকে স্বপ্নে দেখেছিলেন। বরিশালে যাবার আগে স্বপ্নের মধ্যে যে এসে হুমকি দিয়েছিল, সে এসে বলে, তোকে মানা করলাম, তুই শুনলি না, তোকে কিন্তু আমি মৃত্যুদণ্ড দিয়েছিলাম, এখন সেই মৃত্যুদণ্ড কার্যকর করব, তবে তুই একবারে মারা যাবি না, ধুকে ধুকে মরবি। এই বলেই নাকি ওই অভাবটা ওই স্বপ্নের মধ্যেই তাকে জড়িয়ে ধরে নাকি বুকের সাথে এমন চাপ দেয়, ওই চাপে এই রঞ্জু কবিরাজ সে ঘুমের মধ্যেই তো মারাত্মক ব্যথা পেয়েছেন, ঘুমের মধ্যেই উনি শুনছেন তার হাড়গুলো, বিশেষ করে বুকের পাঁজরের হাড়গুলো মটমট মটমট করে ভেঙে যাচ্ছে। সকালবেলা ওনার যখন ঘুম ভাঙার পরে দেখেন যে উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম বিছানায় পড়ে গেছেন। তার শরীরের হাড়গুলো কি ঠিকঠাক আছে কি না উনি দেখতে বললেন তার স্ত্রীকে। টিপে টিপে দেখলেন না, ঠিক আছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছেন না, একদম প্যারালাইজড হয়ে গেছেন। তাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার কোনো রোগই ধরতে পারে না, কেন এমনটা হলো। এরপর থেকে উনি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকেন। 6 মাস নিদারুণ কষ্ট উনি পেয়েছেন। 6 মাস পর উনি মারা যান। যেদিন উনি মারা গিয়েছেন, মৃত্যুর পরে বেশ খানিকক্ষণ পরে তার মুখ থেকে নাকি তাজা রক্ত বের হচ্ছিল, অনেক রক্ত বের হয়েছে। উনি যখন অসুস্থ অবস্থায় পড়েছিলেন, কেন এমনটা হলো এই পুরো ঘটনাটা উনি ওনার স্ত্রীকে বলেছিলেন, আর তার স্ত্রীকে বলেছিলেন যে এগুলো তার মৃত্যুর আগ পর্যন্ত যেন কাউকে না বলা হয়। মৃত্যুর পর এই ঘটনাটা তার স্ত্রী অনেককেই বলেছেন। তো এই যে ঘটনাটা আমরা শেয়ার করলাম প্রিয় লিসেনার্স, ঘটনাটা এ পর্যন্তই। রঞ্জু কবিরাজ উনি মারা গিয়েছেন। ওনার কিন্তু 7টা মেয়ে, সবার ছোট যারা, এরাও কিন্তু, যারা বলছি কারণ শেষ হচ্ছে 2টা যমজ মেয়ে, তারাও এখন কিন্তু 7-8 বছর বয়স হয়ে গেছে আর কি। তার মৃত্যুর সময় তারা অনেক ছোট ছিল। রঞ্জু কবিরাজ এভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় ওই ছাগলটা এইভাবে কেন হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে গা ঝাড়া দিয়ে কোথায় মিলিয়ে গেল? এটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটা তো আমরা বুঝতেই পারছি। তবে একটা বলির ছাগল এভাবে হারিয়ে গেল, সত্যি বেশ রহস্যময়। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে তার পাঠানো ঘটনার জন্য। তাহমিদ চেষ্টা করে সবসময় সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠানোর জন্য। তাহমিদ আমাদেরকে মাঝে মাঝেই জানান যে ভাই, আসলে ঘটনা পাই, ছোট ছোট ঘটনা কিন্তু সত্য ঘটনা, এগুলো কি লিসেনাররা ভালোভাবে নেবে? এত ছোট ঘটনা কি পাঠাবো? তখন আমি তাহমিদকে বলেছিলাম যে আমরা আপনার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সাথে যারা যুক্ত আছি তারা সবসময় সত্য ভয়ের ঘটনা প্রচারে আগ্রহী এবং বিশ্বাসী, আমরা সেটাই করব। এই কারণে আমাদের এপিসোডের যেই লেন্থ এটা সবসময় একরকম থাকে না, 1.5 ঘন্টার কমও হয়, 1 ঘন্টা সামান্য একটু বেশি হয়েছে, আবার 3 ঘন্টাও হয়েছে। এটা নির্ভর করে আমরা কিভাবে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কী ধরনের ঘটনা পাচ্ছি। এই জন্য এপিসোড ছোট বড় এটা আমরা এভাবেই করে আসছি। দীর্ঘ ঘটনা পেলে সেক্ষেত্রে তো আমরা এপিসোড বড় করতেই পারি, এমনিতেই হয়ে যাবে, কিন্তু আমরা শুধু এপিসোড দীর্ঘ করার জন্য অতিরঞ্জিত কোনো তথ্য দিতে চাই না, আমরা সত্য ভয়ের ঘটনা নিয়েই এগোতে চাই। আশা করছি এই যাত্রায় আপনাদেরকে আগে যেভাবে আমরা পেয়েছি ইনশাল্লাহ সব সময় পাবো। প্রিয় লিসেনার্স, আরও একটি কথা, এই যে অমীমাংসিত রহস্যের যে সিজন 2, এখানে যেই এপিসোডগুলো এগুলো কিন্তু ছোটই হয়ে থাকে, যতটুকু তথ্য আমরা পাই তার আলোকে করার চেষ্টা করি। অনেকেই বলেন যে এটা একটু বড় করা যায় কি না। বড় আসলে এটা নির্ভর করবে কতটুকু তথ্য আমরা পাচ্ছি বা কতটুকু তথ্য অ্যাভেলেবল আছে বিভিন্ন জার্নালগুলোতে, বিভিন্ন ওয়েবসাইটগুলোতে বা আদার সাইটগুলো থেকে আমরা যেভাবে পাই আর কি, এটার উপর নির্ভর করে। খুব বেশি বড় আসলে করাটা পসিবল হয় না, বিশেষ করে আমি অমীমাংসিত রহস্যের কথা বলছি আর কি। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 190তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 190তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাব্বির। উনি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল সাল 2023। এসএসসি পরীক্ষা শেষ করে নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। ওনার নানা বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। উনি যেহেতু ওখানে গিয়েছেন, এরপর ওনার মামাতো ভাই যার নাম হচ্ছে রাকিব, এরপর নানির বাড়ির এলাকার যে যে বন্ধুরা আছেন আর কি, সবাই তো খুশি উনি গেছেন। আবার এসএসসি পরীক্ষাও শেষ করেছেন, হাতে একটু সময় আছে। বিকেলবেলা যখন ক্রিকেট খেলতে গিয়েছেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে খেলা শেষে মামাতো ভাই সবার উদ্দেশ্য করে বলছে, এই শোন, আজকে রাতে আমরা একটা পিকনিক করব, রাতে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। সবাই এক বাক্যে রাজি হয়ে যায়। সবার কাছ থেকে চাঁদা তোলা হয়। চাঁদা তোলার পর একটা জায়গা ফিক্সড করা হয়। এরপর এই যে সাব্বির ভাই, তারপর রাকিব, সবাই মিলে রান্নার কাজ শুরু করে দিয়েছেন সন্ধ্যার পর থেকে। একজনের বাসা থেকে তো বিশাল বড় কয়েকটা সাউন্ড বক্স নিয়ে আসা হয়েছে। সেই সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছে। রাত 11টার দিকে রান্নার কাজ শেষ হয়ে যায়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পর রাত্রে সবাই ওখানেই থাকবে, সারা রাত গান বাজবে, গল্পগুজব হবে। এদিকে হয়েছে কি, এই যে সাব্বির ভাই, ওনার মাথা ব্যথা শুরু হয়ে যায় ওই বক্সের তীব্র আওয়াজ। আর গ্রামে তো ঠান্ডা একটু বেশি, ওখানে ওই রাত্রে ঠান্ডাটা একটু বেশি পড়েছিল। তো উনি যে শীতের কাপড় পরে গেছেন, একটু কষ্ট হচ্ছিল ওনার আর কি। খুব কষ্ট হচ্ছিল এটাও বলা যাবে না, তবে মাথা ব্যথার কারণে কষ্টটা বেশি হচ্ছিল। উনি তখন সবাইকে বলেন যে আচ্ছা তোরা মজা কর, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ঘুমাই, আমার ঠান্ডাও লাগতেছে আর মাথা ব্যথা করতেছে। তখন মামাতো ভাই রাকিব বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটু এগিয়ে দিয়ে আসি। তখন আবার সাব্বির ভাই বলছেন যে না ঠিক আছে, আমি তো একাই যেতে পারবো, মাত্র 10 মিনিট 12 মিনিটের রাস্তা, তো পায়ে হেঁটে চলে যেতে পারবো। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনার মোবাইল ফোনের টর্চ লাইট জ্বালিয়ে রওনা দিয়েছেন। চারদিকে শুনশান নীরবতা। যখন রওনা দিয়েছেন তখন রাত 12টার কাছাকাছি বাজে। তো হেঁটে যাচ্ছেন, এক পর্যায়ে ওনার কাছে মনে হলো ওনার সামনে দিয়ে কেউ একজন দ্রুত রাস্তা ক্রস করে রাস্তার পাশে থাকা তাল গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো। উনি ভেবেছেন কোনো চোর টোর হবে। হঠাৎ করে সাব্বির ভাই দেখে ফেলেছেন, এই কারণে এই চোরটা তড়িঘড়ি করে পার হয়ে তাল গাছের আড়ালে লুকিয়ে গেল। চোরই যদি না হবে তাহলে তাল গাছের আড়ালে লুকালো কেন? উনি এই পাশ থেকে বলতেছেন, এই কে রে ওইখানে, কে লুকালো, বেটা চোর কোথাকার। এই বলে ওনার হাতে একটা লাঠি ছিল। মূলত লাঠিটা হাতে এই কারণে নিয়েছিলেন, রাতের বেলা হুট করে রাস্তার মাঝখানে যদি কোনো কুকুর বা শেয়াল আক্রমণাত্মক ভঙ্গিতে আসে, তখন লাঠি দিয়ে ভয় দেখিয়ে যাতে ওগুলোকে তাড়িয়ে দিতে পারেন। ওই লাঠিটা একটা শুকনো ডালের মতো ছিল আর কি। উনি কী করেছেন, ওটা ভেঙেছেন, ভেঙে কয়েক টুকরো করেছেন। ওই টুকরোগুলো ওই তাল গাছের দিকে ছুঁড়ে মারছেন যে এই চোর বের হ, ওখানে কি করিস, বের হ, এরকম বলছেন। কিছুক্ষণ পর মনে হলো আচ্ছা যাই তো, ওই তাল গাছটার ওখানে গিয়ে দেখি কে ওখানে আছে। এই চিন্তা করে উনি ওই যে মোবাইল ফোনের যে টর্চ লাইট ওটা জ্বালিয়ে ওই তাল গাছটার কাছে গিয়েছেন। কাছে যাবার পর তাল গাছটার পেছন সাইডেও গেলেন, দেখলেন যে ওখানে কেউই নেই। তখন ভাবলেন বেটা চোর এতক্ষণে পালিয়ে গেছে। এরপর উনি আবার হাঁটা শুরু করেছেন। 1-2 মিনিট হাঁটার পর ওনার কাছে মনে হলো ওনার পিছে পিছে কেউ হাঁটছে। কারণ পিছে পিছে যদি কেউ হাঁটে এক ধরনের শব্দ কিন্তু হয়, এটা উনি বুঝতে পেরেছেন। উনি পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নেই। তখনই মূলত ভয়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। ওনার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে। ভয় নিয়েই উনি জোরে জোরে হাঁটা শুরু করেছেন। এরপর হঠাৎ করে ওনার ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করলেন। মনে হচ্ছে কেউ পেছন থেকে গরম নিঃশ্বাস ওনার ঘাড়ের উপর ফেলছে। তখনই পেছন থেকে কেউ একজন মোটা এবং ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আজকে তুই বাঁচতে পারবি না রে, তোর কত বড় সাহস, তুই আমার দিকে ঢিল ছুঁড়ে মারিস, গালিগালাজ করিস। তখন এই সাব্বির ভাই আবার পেছন দিকে সাহস করে ঘুরে যখনই তাকিয়েছেন, তখন দেখেন বিশাল লম্বা একটা ছায়া। তবে
এই ছায়াটার চেহারা বোঝা যাচ্ছে না, জাস্ট একটা লম্বা মানুষের মতো অবয়ব, নাক মুখ চোখ কেমন এটা বোঝা যাচ্ছে না। তখন তো সাব্বির ভাই বুঝতে পেরেছেন ভয়ঙ্কর কোনো কিছুর খপ্পরে উনি পড়ে গেছেন। তারপরও আল্লাহর নাম স্মরণ করে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। দৌড়ানোর সময় ওই জিনিসটা পিঠে কোনো কিছু দিয়ে তাকে আঘাত করে। যখনই আঘাত করেছে এই আঘাতটা বেশ জোরেই ছিল, লাঠি বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করেছে। তখন উনি মাটিতে পড়ে যান, পড়েই অজ্ঞান হয়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওই জায়গাতেই পড়ে আছেন। আর তখন মসজিদে ফজরের আজান হচ্ছে, আজানের শব্দ শোনা যাচ্ছে। আর ওনার কাছেই ওনার মোবাইল ফোনটা পড়েছিল। বাড়ির থেকে কেউ ওনাকে ফোন দেয়নি, কেননা ওনার নানা বাড়ির সবাই জানে যে ওরা পিকনিক করতে গেছে, সেখানে তার মামাতো ভাই রাকিব আছে। এদিকে এই রাকিবরাও তার ফোন দেয়নি, কারণ তারা জানে যে সে বাড়িতে চলে গেছে। কোনো সমস্যা হলে তো সাব্বির ভাই ফোন দিত, এই চিন্তা করে কেউই কিন্তু কাউকে আসলে ওভাবে নক করেনি যে সাব্বির কি বাড়িতে গেছে, বা নানা বাড়ি থেকে কেউ ফোন করেনি রাকিবকে যে সাব্বির সম্পর্কে সে কোথায় কি করছে। তো ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওখানেই পড়ে আছেন। এরপর দেখেন ফোনটাও ওনার কাছাকাছি একটা জায়গায় পড়ে আছে। ফোনটা তুলে নিয়ে উনি তখন দ্রুত বাড়ির দিকে যাত্রা শুরু করেন। এইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। উনি যখন বাড়িতে যান তখন দেখেন ওনার নানি ফজরের নামাজ পড়ার জন্য অজু করছেন। তখন নানি বলছেন, কি রে তুই চলে আসলি, রাকিব আসলো না? নানির মুখের দিকে তাকিয়ে উনি কোনো উত্তর না দিয়েই ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তারপর সকাল হয়ে দুপুর হয়ে যায়, সবাই তাকে ডাকছে কিন্তু উনি ঘুম থেকে উঠছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব বলছে, আচ্ছা সাব্বির এত ঘুমাচ্ছে কেন, ও তো রাত জাগে নাই, ও তো রাত 12টার দিকে চলে আসছে। তখন নানি নাকি অবাক হয়ে যায়, কি বলিস, রাত 12টার দিকে চলে আসছে মানে? আমি তো ফজরের নামাজের জন্য উজু করার সময় দেখি যে ও বাসায় আসছে, এতক্ষণ সে কোথায় ছিল? বাসায় আসতে তো কোনোভাবেই 12 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এর থেকে কোনোভাবেই তো বেশি লাগার কথা না, তাহলে এতক্ষণও কোথায় ছিল? সবাই তো তখন আরও বেশি চিন্তায় পড়ে যায়। সবাই মিলে আবার তাকে ডাকাডাকি করতে থাকে। একসময় ডাকতে 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 তার ঘুম ভাঙে। যখন ঘুম ভেঙেছে তখন এই সাব্বির ভাই উনি ফিল করেন ওনার শরীরের এক পাশ একদম অবশ হয়ে গেছে, ওই পাশটা কোনোভাবেই উনি নাড়াতে পারছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব সে প্রশ্ন করছে, আচ্ছা তুই আমাদের থেকে রওনা দিলি, সারা রাত কোথায় ছিলি, আর শরীরের এই অবস্থা কেন? তখন এই সাব্বির ভাই সমস্ত ঘটনা সবাইকে খুলে বলেন। তখন তো নানি কান্নাকাটি শুরু করে দেয়। নানাকে বলে, তুমি তাড়াতাড়ি একটা হুজুর ডেকে আনো, খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। নানা পাশের একটা মাদ্রাসা থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর সব কিছু শুনলেন যে ঘটনাটা কি। এরপর উনি বললেন যে চিকিৎসা শুরু করার আগে আরও বিস্তারিত জানতে হবে, এরপর আমি ইনশাল্লাহ চিকিৎসা শুরু করব, আমাকে একটু সময় দেন, আমি এশার নামাজ পড়ে তারপর আসবো ইনশাল্লাহ। তো হুজুর এশার নামাজের পর আসেন, এসে যে কথা বলেন তা শুনে তো সবাই আতকে ওঠেন। হুজুর এসে বলেন যে আপনাদের নাতির তো কপাল ভালো, সে ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পারছে। সাব্বির যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা ভালো জিন ওইখান দিয়ে যাচ্ছিল, সে কাউকে সহজে দেখা দেয় না, কিন্তু সে ওই সময় তার নিজের রূপেই যাচ্ছিল। সাব্বির যেহেতু যাচ্ছিল, সাব্বির তাকে দেখে যেন ভয় না পায়, সে দ্রুত রাস্তা পার হয়ে ওই তাল গাছের আড়ালে চলে যায় যাতে করে ও তাকে না দেখে। কিন্তু সাব্বির কি করেছে, সে চোর মনে করে গালিগালাজ করেছে, আবার হাতের লাঠি ভেঙে ওটা দিয়ে ঢিল ছুঁড়েছে। এই কারণেই মূলত ওই জিনটার আত্মসম্মানে লেগেছে, সে ক্ষিপ্ত হয়েছে। মূলত সাব্বিরকে মেরে ফেলার উদ্দেশ্যেই পিছু নিয়েছিল। যেই আঘাতটা করেছে এই আঘাতটা মাথার একটা জায়গায় করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাথায় না লেগে পিঠের একটা জায়গায় লেগেছে। মাথায় যদি লাগতো সাথে সাথে ওর ব্রেন ড্যামেজ হয়ে যেত, ও আর হুঁশে ফিরে আসতে পারতো না। কিন্তু আল্লাহর রহমতে পিঠে লেগেছে, এই জন্য শরীরের একটা পাশ অবশ হয়ে গেছে। মাথায় লাগলে কি হতো একবার চিন্তা করেন, ব্রেন অকেচো হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে আজানের ধ্বনিতে তার জ্ঞান ফেরত এসেছে, এখন চিকিৎসা করা যাবে। তখন নানা ওই হুজুরকে বললেন যে আচ্ছা এতটুকু কারণে ওকে মেরে ফেলার জন্য ওকে আক্রমণ করলো,
তখন হুজুর বলেন যে আসলে সে যে গালিগালাজ করেছে, ঢিল মেরেছে, এটাই মূলত তার রাগের একটা কারণ ছিল। আর সে আগে থেকে কাউকে বিরক্ত করে না, এই পথ দিয়ে সে চলাচল করেছে, কাউকে এরকম আক্রমণও কখনো করেনি। সে নাকি এসে এটা বলেছে। আর ওই জিনটা নাকি ওই হুজুরের সাথে যোগাযোগ করেছিল, যে হুজুর এশার নামাজের পরে আসছেন, তো এর মধ্যেই হুজুর ওই জিনের সাথে যোগাযোগ করেছে। ওই জিনটা এই সাব্বির ভাইকে আর কোনো ক্ষতি করবে না এই প্রতিশ্রুতি দেয়, কিন্তু বলে যেহেতু সে অনেক গালিগালাজ করেছে এই জন্য তাকে কিছু সাদাকা দিতে হবে, 10 প্যাকেট মিষ্টি। ওই রাতেই রাত 12টার দিকে ওই যে তাল গাছ যেই জায়গাটা যার পেছনে ওই জিনটা আড়াল হয়েছিল ওখানে দিয়ে আসতে হবে, আর তাকেই দিয়ে আসতে হবে, পেছন দিকে তাকানো যাবে না। সাব্বির ভাই সাহস সংগ্রহ করে ওই রাতেই মিষ্টি নিয়ে একা একাই দিতে যান। পেছন দিকে তো তাকানো যাবে না। উনি যখনই দিয়ে উল্টো দিকে ঘুরেছেন তখন ওনার মুখে কে যেন ঠাস করে একটা চর মেরে দেয়। চর মেরে দিয়ে বলে যে যা, আজকের মতো ছেড়ে দিলাম, আর কখনো এরকম ভুল করবি না, আর সোজা চলে যাবি, পেছন দিকে তাকাবি না। এদিকে হঠাৎ করে এরকম চর খেয়ে আবারও সেই ভুতুরে কণ্ঠ শুনে সাব্বির ভাই তো পেয়েছেন ভয়। সাব্বির ভাই চিন্তা করছেন এমন তো হওয়ার কথা ছিল না, কথা ছিল যে মিষ্টি দিয়ে চলে আসবো, পেছন দিকে তাকাবো না। আমি তো পেছন দিকে তাকাইও নাই, আমাকে গালে এভাবে কষে একটা চর মারলো কেন? সে মুখের উপর হাত রেখে মুখ ডলতে ডলতে বাসায় ফেরত আসলেন। ফেরত এসে বললেন যে ওই জিনটা তো আমাকে থাপ্পড় মেরেছে। পরবর্তী দিন হুজুরকে যখন জানানো হয় তখন হুজুর বলেছিলেন আর একটা অদ্ভুত কথা। ওই জিনটা নাকি হুজুরকে জানিয়েছিল যে ও যখন মিষ্টি দিতে আসবে তখন কিন্তু ওকে একটা থাপ্পড় মারবো আমি, কারণ ওর উপর যে রাগ আছে, শুধু মিষ্টি দিলে কিন্তু আমার রাগ যাবে না, তবে ওই থাপ্পড়ে ওর কোনো ক্ষতি হবে না। মূলত আমার মনের একটা ক্ষোভ ছাড়া আর ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো কাজ না করে, এই জন্য। তখন আবার সাব্বির ভাই বললেন যে ও যে থাপ্পড় মারবে, আপনি এটা আমাকে আগে জানালেন না কেন? তখন হুজুর বললেন, আগে জানালে তুমি তো ভয়েই যেতে না, তখন হিতে বিপরীত হতে পারতো, তোমার আরও ক্ষতি হতো, এই জন্যই জানাইনি। এখন থেকে আরও তোমাকে আর বিরক্ত করবে না, তুমিও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। মজার বিষয় হচ্ছে ওনার তো শরীরের একটা পাশ অবশ হয়ে গিয়েছিল। যখন ওই যে হুজুরের সাথে কথা হয়, হুজুর এসে একটু ঝাড়ফুঁক করেন, আল্লাহর রহমতে উনি কিন্তু সুস্থ হয়ে গিয়েছিলেন, মানে ম্যাজিকের মতো। যিনি তার শরীরের একটা পাশ নাড়াতেই পারছিলেন না, উনি সুস্থ হয়ে গেছেন, দিব্যি সুস্থ হয়ে উনি ওই মিষ্টিটা দিয়ে আসছেন, আর মিষ্টি দিতে গিয়ে কোষে একটা চর খেয়ে আসছেন আর কি। এই হচ্ছে ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, এই ঘটনাটার মধ্যে আসলে এই যে সাব্বির ভাই যে চোর মনে করে কথা বলছিলেন, এটা অস্বাভাবিক কিছু না, এটা মনে হতেই পারে। ঠিক যেভাবে ওনাকে ক্রস করে একটা মানুষের মতো কিছু একটা উনি চলে গেছে, উনি তো খেয়াল করেন এটা মানুষ না অন্য কিছু, মনে হয়েছে চোর। আর গ্রামের পরিবেশে এটা মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না, শহরের পরিবেশেও এটা মনে হতে পারে। উনি ওনার জায়গা থেকে বলেছেন, কিন্তু শুধু বলার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো তাহলে না হয় একটা কথা ছিল। উনি যে কাজগুলো করেছেন তাতে তো ওই জিন ক্ষিপ্ত হয়েছে, যার কারণে ওনাকে আঘাত করেছে। আমরা কিন্তু অনেক ঘটনা শুনতে পাই যে জিনে আঘাত করেছে, দেখা গেছে যে শরীরের ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু এর আগেও আমরা শুনেছি বা প্রচার করেছি। তো জিন যদি আঘাত করে, যদি তার আঘাতের অন্য রকমের উদ্দেশ্য থাকে যে এই আঘাতের মাধ্যমে শরীরের বড় ধরনের ড্যামেজ করে ফেলবো, এবং সেই বিদ্যা যদি তার জানা থাকে, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাতের চলাচলের ক্ষেত্রে দোয়া পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ যাব। যদি একাকিত্ব আমাদেরকে গ্রাস করে ফেলে ওই রাতে চলার সময়, তাহলে আমরা মোবাইলে পবিত্র কোরআনের কোন একটা সূরা বাকারা হোক, সূরা ইয়াসিন হোক, এটা ছেড়ে দিয়ে আমরা চলতে থাকবো ইনশাল্লাহ। আগে থেকেই যেন এই সূরাগুলো আমাদের মোবাইলে ডাউনলোড করা থাকে, এটাও কিন্তু আমরা যেন নিশ্চিত করি। আজকে থেকেই আমরা মোবাইলে ইউটিউব থেকে অফলাইনেও ডাউনলোড করা যায়, বা আপনি এমনিতেও MP3 হিসাবে ডাউনলোড করে রাখতে পারেন। রাতে চলাচলের ক্ষেত্রে বা রাতের বেলা যদি আমরা কেউ ঘুমিয়ে থাকি, মনে হচ্ছে যে রাতের ঘরের মধ্যে কেউ আছে, কোনো একটা অন্য ধরনের ফিল হচ্ছে, তখন কিন্তু সূরাটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে যেতে পারেন। তখন দেখবেন সেই ভয়টার কাজ করছে না। আর সত্যি সত্যি যদি কিছু থেকেও থাকে, ইনশাল্লাহ তখন আপনাকে আর ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের তৃতীয় ঘটনায়।
প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের থার্সডে নাইটের 190তম আয়োজনের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আজিজুল, ওনার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে। ঘটনাটি উনি ওনার মেজ বোন সুমির কাছ থেকে সংগ্রহ করেছেন। মূলত ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি এই সুমি আপার ননদের মেয়ের ছেলে শিশু সন্তান, মাত্র অল্প কয়েকদিন বয়স হয়েছিল তার। ঘটনাটি ঘটেছিল 2021 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ঘটনাটির স্থান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ঘোহাল গ্রামে। ওই সময় ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনের আয়োজন চলছিল। নির্বাচন উপলক্ষে যারা ক্যান্ডিডেট ছিলেন, যারা দাঁড়িয়েছিলেন আর কি নির্বাচনে, তাদের যারা কর্মী বাহিনী আছে তারা তো তাদের মতো করে তাদের প্রার্থীর প্রচারণা চালাচ্ছিল। তো এই যে ননদের মেয়ের হাজব্যান্ড যিনি, উনিও কিন্তু এই প্রচারণায় অংশ নিয়েছিলেন। ওনার বাইক ছিল, সারাদিন এই প্রচারণার কাজ করতেন, বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তো এমনই এক রাতের বেলা উনি প্রচারণা করে ওনার সাথে আরেকজন ছিল, তাকে সাথে নিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেই পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন, ওই পথ দিয়ে ওনারা আসলে সবসময় আসেন না, মাঝে মাঝে আসেন। তো ওনারা যেই সময়টাতে ফিরছিলেন তখন যে অনেক রাত এটা আসলে বলা যাবে না, মোটামুটি রাত 9টা 10টা এরকম হবে আর কি। আর যেহেতু ওই এলাকায় নির্বাচনের বেশ একটা আয়োজন চলছিল, মানুষজন তো জেগেই ছিল, অনেকে নির্বাচনী প্রচারণা যেহেতু করতেন, বাধ্য হয়ে রাতের বেলাতেও কারো বাড়িতে ভোট চাইতে যেতে হতো। এই জন্য রাস্তাঘাটে মানুষজন ওই সময় ছিল। তো এই যে ননদের মেয়ের হাজব্যান্ড যিনি, উনি যখন বাইক নিয়ে ফিরছিলেন, ওনার সাথে তো আরেকজন ছিল, তো ওনারা ওই পথ দিয়ে আসার সময় একটা ছোট্ট কালভার্ট পড়ে। ওনারা যখন ওই কালভার্টের কাছাকাছি আসার উপক্রম হয়েছেন, তখন ওরা দূর থেকেই দেখেন ওই কালভার্টের উপরে একটা লাশের খাটিয়া রাখা, আর তার মধ্যে লাশও রাখা, সাদা কাফনে মোড়ানো। বাইকের সামনের যে হেডলাইট থাকে, এই হেডলাইটের আলোতে ওনারা কিন্তু দূর থেকেই স্পষ্ট দেখতে পেলেন। ওনারা কিন্তু মোটরসাইকেল থামান নাই, ওনার মোটরসাইকেলটা সোজা চালিয়ে কালভার্টের উপরে আসলেন। ওই যে খাটিয়া আর লাশ, এটা পর্যবেক্ষণ করতে লাগলেন। দেখলেন যে দেখতে সাধারণ একটা কাঠের খাটিয়া, লাশটাও স্বাভাবিকই মনে হচ্ছে। লাশটার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হতে পারে আর কি। একটা শুকনো দেহের একটা মানুষ, পুরুষ না মহিলা এটা বোঝা যাচ্ছে না। ওরা চিন্তা করলেন কী ব্যাপার, এখানে কালভার্টের উপরে লাশের খাটিয়া রেখে লোকজন কোথায় গেল? কেউ না কেউ তো থাকবে এখানে, একজনও নাই। ওনারা কিন্তু এটা দেখে ভয় পায়নি। ওরা চিন্তা করলেন যে দেখি তো সামনে যাই, বাইকটা টান দিয়ে সামনের লোকজনদেরকে বলি যে এই লাশটা কোত্থেকে আসলো, লোকজনই বা কোথায়। ওনারা তখন দ্রুত বাইকটা টান দিয়ে কিছুটা সামনে গিয়েছেন। ওইখানে একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানের লোকজন ওই সময় ছিল না, তবে যিনি দোকানদার উনি ছিলেন। দোকান বন্ধ করতে তার আরও বেশ কিছুটা সময় লাগবে। তো ওই দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করছেন, কি ভাই এই কালভার্টের উপর দেখি একটা লাশ, এই লাশের কি পরিবার পরিজন নাই, লোকজন নাই, কালভার্টের উপর রেখে চলে গেছে, চলেন তো ভাই লোকজন নিয়ে যাই, এই লাশটার একটা সুরাহা করি। তখন ওই দোকানদার চমকে উঠেছেন, কি বলেন ভাই, আপনি কালভার্টের উপরে লাশ দেখছেন? তখন বলে হ্যাঁ। তখন ওই দোকানদার বলছে, ভাই আপনাদের কোনো ক্ষতি টতি করে নাই তো? তখন উনি বলতেছেন যে ক্ষতি করবে কেন, আমরা দুইজন মানুষ আছি, আমরা দুইজনই তো দেখলাম যে খাটের উপর লাশ শোয়ানো। তখন ওই দোকানদার বলছে, ভাই তাড়াতাড়ি চলে যান এখান থেকে, আর দেরি করেন না, আপনার বড় বাচ্চা বেঁচে গেছেন, দ্রুত বাড়িতে যান। ওনারা তো বুঝতে পারতেছে না ঘটনাটা কি। তখন ওই লোকটাকে বলছেন, ভাই একটু ভেঙে বলেন তো ঘটনাটা কি, কেন এমনটা বলতেছেন? তখন ওই দোকানদার বলতেছেন, ওই কালভার্টটা যেই জায়গাটাতে, ওখানে খুবই ভয়ঙ্কর শ্রেণীর কিছু পিশাচ জিন বসবাস করে। তারা অনেক সময় বিভিন্ন মানুষকে বড় ধরনের বিপদে ফেলেছে, অনেকে তো ভয় পেয়ে মারাই গেছে। আপনারা তো আল্লাহর রহমতে ভয় পান নাই, ওখান থেকে চলে আসছেন, কিছুই মনে করেন নাই, আপনাদের ভাগ্য আসলেই ভালো, দ্রুত বাসায় চলে যান। এই কথা শোনার পর তখন ওনারা একটু একটু ভয় পাচ্ছেন। তারপরে কি আর করা, বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর ওই ননদের মেয়ের যিনি হাজবেন্ড, উনি হাত মুখ না ধুয়েই রুমে চলে গেছেন, ফ্রেশও হন নাই, ক্লান্ত ছিলেন, সারাদিন দৌড়ঝাঁপ করেছেন। তো ওই সময় কিন্তু এই যে নবজাতক শিশু, তার বয়স ছিল মাত্র 4 দিন। এরপরেই
ওই রাত থেকেই মূলত কিছুটা সমস্যা শুরু হয়। বাচ্চা ওই রাতে একটু কান্নাকাটি করে, তবে সেটা যে খুব বেশি এটাও বলা যাবে না। পরের দিন থেকে মূলত সমস্যাটা শুরু হয়। বাচ্চা কান্নাকাটি করে, খিঁচুনি দেয়। তো বিষয়টা শুরুর দিকে একটু স্বাভাবিকভাবেই নিয়েছে, কারণ শুরুতে এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে বাচ্চাকে তারা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। তো ওই রাতে যখন ওনারা ঘুমিয়েছেন, তো ঘুমের সময় দেখা যাচ্ছে যে ওই ভাই ওই দিনও তো উনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছেন, শুয়ে পড়েছেন। তো বাচ্চার মা যিনি, অর্থাৎ এই সুমিয়াপুর ননদের মেয়ে যিনি, উনি তো বাচ্চার চিন্তা করতেছেন, ঘুম আসে না, তার একটু ঘুম ঘুম ভাব আসে, আবার বাচ্চা নড়াচড়া করে। তো উনি একটা পর্যায়ে দেখতে পান বাচ্চাটা এমনভাবে নড়াচড়া করছে, মোচড়ামোচড়ি করছে, সাপকে যদি আঘাত করা হয় কিভাবে শরীরটাকে সাপ মোচড়াতে থাকে, মনে হচ্ছে ওভাবে মোচড়াচ্ছে, আর চোখ উল্টে যাচ্ছে, চোখ উপরের দিকে তুলে ফেলতেছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। তো উনি তখন তার হাজব্যান্ডকে ডাকতে যাই, ওঠো তো, দেখো তো বাচ্চাটার এমন অবস্থা হচ্ছে কেন। উনি তো উঠছেন, উঠে দেখেন আসলেই তো বাচ্চার এই সমস্যা। তখন উনি যেটা করেছেন সেটা হচ্ছে দ্রুত বাইকটা বের করছেন। তো বাইকে তেল পর্যাপ্ত আছে, তেল নিয়ে কোনো সমস্যা নাই। তখন এই ওনার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে রওনা দিয়েছেন। তবে বাচ্চার মা, যার নাম হচ্ছে শিলা, তাকে কিন্তু নেন নাই, ওই রাতের বেলা তাকে আর নেন নাই। মূলত আর একজন পুরুষ সদস্যকে নিয়ে ওনারা রওনা দিয়েছেন। যেই পথ দিয়ে যাবেন, আল্লাহর কি ইচ্ছা, ওই পথ যেটা, এই পথটাতে আবার পড়েছে ওই কালভার্টটা। ওই কালভার্টের ওখানে যখনই বাচ্চাকে নিয়ে আসছেন, হঠাৎ করে ওই কালভার্টের উপরে ওঠার সাথে সাথে বাইকটা বন্ধ হয়ে যায়। বাইকে কিন্তু তেল ছিল। ওই সময় এদিকে বাইক বন্ধ, কালভার্টের উপরে আসছেন। গত রাত্রেই তো এই কালভার্টে একটা সমস্যা দেখা দিয়েছিল। তখন এই বিষয়টা মনে পড়ে যায়, এখানে দাঁড়ানো যাবে না। এই চিন্তা করে ওই যিনি বাইক চালাচ্ছিলেন আর কি, বাচ্চার বাবা, উনি বললেন যে, পিছনে যিনি ছিলেন আর কি, তাকে বললেন তুমি বাচ্চাটাকে কোলে নাও, আমি বাইকটা ঠেলতে থাকি যত দূর আগানো যায়। বাইকটা যখন ঠেলতে ঠেলতে ওই কালভার্টের নিচে নামিয়ে আনছেন, কি মনে করে উনি বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছেন, দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে। ওরা তো অবাক। এদিকে বাচ্চাটা কিন্তু ছটফট করছে। এরপর ওরা যত দ্রুত সম্ভব ওনারা একটা হসপিটালে চলে আসেন। তবে হসপিটালে আসার পর দেখা গেল বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে গেছে, তার শ্বাস প্রশ্বাস চলছে না। ডাক্তার চেক করে দেখতে পেলেন বাচ্চাটা আরও আগেই মারা গেছে। বাচ্চাটাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র কয়েকদিনের বাচ্চা, ফুটফুটে একটা ছেলে সন্তান, এভাবে মারা গেল। কেন মারা গেল ডাক্তারও কোনো বুঝতে পারে নাই, আসলে কোন রোগের কারণে এটা হয়েছে, কোনো আলামতি বুঝতে পারে নাই। বাচ্চাটাকে দাফন কাফন করা হয়। কয়েকদিন পর একজন হুজুরকে নিয়ে আসা হয়। ঘটনাটা কি, কেনই বাচ্চাটা এভাবে মারা গেল? তখন হুজুর একটু সময় নেন। সময় নেবার পর এরপর বলতে একদিন পরে আসছেন, এসে বেশ কিছু রহস্যময় তথ্য দেন, যে তথ্যগুলো আসলে তাদেরও জানা ছিল না। হুজুর বলেন, ওই রাতে যখন বাচ্চার বাবা বাইক নিয়ে ফিরছিলেন, তখন এই যে লাশের খাটিয়াটা দেখতে পেয়েছিলেন, মূলত এরা ভয় দেখানোর জন্য পিছু নিয়েছিল। উনি ওইখান থেকে বাড়িতে চলে আসার পর হাত মুখ ধোন নাই। যেহেতু ওনারা ভয় পান নাই, ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে তার সাথে সাথে বাড়িতে চলে আসে। আর হাত মুখ না ধুয়ে ফ্রেশ না হয়ে বাড়িতে উনি চলে আসছেন। চলে আসার পর এই নবজাতক শিশু, তখনও তো ওই ঘরটা আতুর ঘর আর কি বলতে হবে, তার পাশে শুয়ে পড়েছেন। আর তখনই ওই পিশাচটা ওই বাচ্চার পিছু নিয়েছে, বাচ্চার সাথে লেগে গেছে। ওই পিশাচটা নাকি ওই বাড়িতে আসার পর দেখে আর একটা পিশাচ ওই বাচ্চার কাছে বসে আছে। তখন নাকি ওই পিশাচকে বলছে, এই তুই এখানে কেন? তখন নাকি ওই পিশাচটা আবার সদ্য আসা পিশাচকে বলেছে যে, এই বাচ্চার জন্মের পর থেকেই আমি ওর পিছু নিছি। ও হসপিটালের যেই রুমে ভর্তি ছিল বাচ্চার মা এবং বাচ্চা, ওই রুমের পাশেই আমি থাকতাম। ওখান থেকে ওই বাচ্চাটার দিকে নজর দিছি, ওই বাচ্চাটাকে তো আমি মারবই। তখন নাকি ওই পিশাচ বলেছে, ঠিক আছে, আমিও মারার জন্য আসছি, আমরা দুইজন মিলে মারব। এদিকে ঘটেছে আর একটা ঘটনা।
সেটা হচ্ছে ওই বাড়িতে নাকি দুইজন জিন থাকতো। এই দুইজন জিন এই বাড়ি পাহারা দিত, মানুষদেরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করার চেষ্টা করতে তাদের সাধ্য অনুযায়ী। এটা আবার ওই বাড়ির লোকজন জানতো না। হুজুর এই কাজটা যখন শুরু করেছেন তখন জানতে পেরেছেন, মানে তথ্য নিয়ে শুরু করেছেন তখন জানতে পেরেছেন। হুজুর ওই জিনটাকে হাজির করেছিলেন। সেই জিন হাজির হওয়ার পর অদ্ভুত একটা তথ্য দেয়। তা হচ্ছে যে যেই রাতে ওই বাচ্চার বাবা নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়িতে ফিরেছে, হঠাৎ করে নাকি ওই জিনের এক আত্মীয় এসে খবর দেয় ওই জিনের বাচ্চাকে কে বা কারা অপহরণ করেছে। তখন নিজের বাচ্চাকে উদ্ধার করার জন্য সে চলে যায়, আর সে যাওয়ার সময় ওই সাথে যে আর একটা জিন ছিল তাকেও নিয়ে যায়। এখন তো বাড়ি ফাঁকা, এই সুযোগে এরা চলে আসছে। এদিকে ওই জিনের বাচ্চাকে অপহরণ করেছে, তার এই অপহৃত বাচ্চাকে উদ্ধার করতে সময় লেগে গেছে। পরে বোঝা গেল এই পুরোটাই ছিল একটা সাজানো নাটক। এই কারণে নাটক বলছি যে এই জিনের বাচ্চাটাকে অপহরণ করে এমন একটা জায়গায় রেখেছে, খুঁজতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু খুঁজে পাওয়া যাবে। ওই জিনও বুঝতে পারবে না এই কাজটা কে করেছে। সে তার বাচ্চাকে খোঁজার জন্য চলে গেছে ওই বাড়ি ছেড়ে। আর ওই বাড়ি থেকে সে যতটুকু দূরে গেছে মোটামুটি তার আসতে সময় লাগতো না, কিন্তু ওই বাড়িতে সে তো আর বন্দি না যে যেতে পারবে না। আর ওই বাড়ির লোকজনও তো জানে না, সে নিজের থেকেই কোনো কারণে এই বাড়ির লোকদেরকে পাহারা দিয়ে রাখে, ওই বাড়ি পাহারা দিয়ে রাখে। যেহেতু তার নিজের বাচ্চা অপহৃত হয়েছে, তাকে তো উদ্ধার করতেই হবে। এই জন্য সে ওই সময়ের জন্য যখন চলে গিয়েছে, তখন হচ্ছে এই দুই জিন তারা এই বাড়িতে ঢুকে পড়েছে। মূলত এরা কারসাজি করেই এই কাজটি করেছে। মাঝখান থেকে এই বাচ্চাকে এই দুটো জিন হত্যা করেছে। আর যারা পাহারা দিত এরা এই দুই জিনের একটা ফাঁদে পড়ে ওই সময়ের জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাচ্চাটা তো মারা গেল। আর প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপাত দৃষ্টিতে এ পর্যন্ত হলেও এই ঘটনা থেকে শিক্ষণীয় কিন্তু একটা ব্যাপার রয়েছে। বাড়িতে ফিরেই আমাদেরকে কিন্তু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ভালো করে পরিচ্ছন্ন হতে হবে। সম্ভব হলে আমরা অবশ্যই অজু করে নিব। যদি মনে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছি, মাঠ ঘাট, কবরস্থান, শ্মশান, তাহলে আমরা বাড়িতে ফিরে এসে গোসল করে নেবার চেষ্টা করব অবশ্যই। এরপর গোসলের সময় অবশ্যই গোসলের যে ফরজগুলো রয়েছে সেগুলো আদায় করব, আমরা অজু করব। তারপরে গিয়ে আমরা বাচ্চাকে ধরব। যেহেতু নবজাতক শিশুর কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়টা পর্যন্ত আমরা আতুর ঘর বলে থাকি। ওই সময় কিন্তু অনায়াসেই কোনো দুষ্ট জিনেরা ওই বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। মূলত এরকম একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য। যে কোনোভাবেই হোক, দুটো জিনের উদ্দেশ্য একটা সময় এসে এক হয়ে যায়, তাই তারা সেই কাজটি করে ফেলেছে। আর অনায়াসেই যেন বাচ্চাটাকে মেরে ফেলা যায়, এই জন্য তারা একটা নাটক সাজিয়েছিল, যাতে করে ওই ফাঁদে পড়ে পাহারাদার জিনগুলো তারা এখান থেকে কিছু সময়ের জন্য চলে যায়, এবং হয়েছিল তাই। এই জন্য বলি প্রিয় লিসেনার্স, আমরা বাইরে থেকে যখন আসব আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে দুটো কাজ হবে। এক হচ্ছে বাইরে থেকে আসা জীবাণুগুলো ঘরের অন্যদেরকে আক্রমণ করতে পারবে না, সেই সাথে বাইরে থেকে আসা দুষ্টু জিনগুলো আর বাড়ির সদস্যদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের চতুর্থ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ বকুল হোসেন। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ধরমপুর বাজারে। ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ভয়ের ঘটনা আমরা কিন্তু থার্সডে নাইটের 182তম এপিসোডে প্রচার করেছিলাম। এরই ধারাবাহিকতায় ওনার বাবার সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সাল 1993 কি 94, এক্স্যাক্ট সালটা আসলে ওনার বাবা বলতে পারেননি। ওনার বাবা তখন সবে মাত্র বিয়ে করেছেন। ওই সময় তো আসলে ওনারা এই সাল তারিখ ওভাবে মনে রাখতেন না। ওনার বাবা কিন্তু ছোটবেলা থেকেই মহিষের গাড়ি চালাতেন।
মাঠের কৃষি কাজ থেকে শুরু করে নিয়ে নদীতে মাছ ধরা সব কাজেই ওনার বাবা ছিলেন বেশ পটু। তবে ছোটবেলা থেকে ওনার বাবার একটা বদঅভ্যাস ছিল। ছোটবেলা থেকেই ওনার বাবা বিড়ি খেতে খুবই ভালোবাসতেন, তাই সব সময় ওনার কাছে বিড়ির একটা প্যাকেট আর একটা ম্যাচ সাথেই থাকতো। এই বকুল ভাইদের বাড়ির পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে ছোট হিসনা নদী। নদীর ওপারে মাঠ। একদিন ওই মাঠে ওনার বাবা কাজ করতে গিয়েছেন। যখন গিয়েছেন তখন দুপুরবেলার দিকে আর কি। ওনার বাবা কাজ করছিলেন মূলত ওনাদের সবজির জমিতে, আপন মনে কাজ করছেন। ওনাদের জমি থেকে একটু দূরেই কাজ করছিলেন ওনাদেরই এলাকার এক দাদা, তার নাম হচ্ছে জানু ফকির। এই জানু ফকিরকে আবার এই বকুল ভাইয়ের বাবা চাচা বলে সম্বোধন করতেন। এদিকে যখন বকুল ভাইয়ের বাবা কাজ করছেন, একটা সময় এই জানু ফকির দাদা এসে বলেন যে, এই নিজামুল, আমার ঘাসের বোঝাটা একটু পরে এসে মাথায় তুলে দিও তো বাবু। বকুল ভাইয়ের বাবার নাম নিজামুল ছিল আর কি। তো এ কথা শোনার পর বকুল ভাইয়ের বাবা উনি উত্তর দিলেন, ঠিক আছে চাচা, আপনি যান, আমি একটু পরে আসছি আপনার কাছে। তো এই কথা শোনার পর দাদা তার জমিতে চলে গেলেন। বকুল ভাইয়ের বাবাও তার কাজে মন দিলেন। তো ওনার বাবা কাজে এতটাই আসলে মনোনিবেশ করেছিলেন যে কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে সেটা উনি বুঝতেও পারেননি। মাগরিবের আজান যখন দিয়ে দিয়েছে তখন উনি বুঝতে পারেন যে সন্ধ্যা তো হয়ে গেছে। তখনও ওনার কিছুটা কাজ বাকি ছিল। এই কারণে বকুল ভাইয়ের বাবা চিন্তা করলেন, আর মাত্র 10টা মিনিট কাজ করলেই তো কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ করে জানু চাচাকে তার ঘাসের বোঝা তুলে দিয়ে একসাথে বাড়িতে যাব দুজন মিলে। তো যেভাবে সেই কাজ। মিনিট 10 পর কাজ শেষ হয়ে গেল বকুল ভাইয়ের বাবার। কাজ সেরে উঠে পড়লেন। তখন কিন্তু চারদিকে অন্ধকার হয়ে গেছে। বলে রাখা ভালো, সেই সময়ে ওনাদের মাঠে অনেক তামাকের চাষ হতো। তামাকের গাছগুলো ওই সময়, অর্থাৎ ওই যে সময়টাতে উনি কাজ করছিলেন, মোটামুটি বেশ লম্বা হয়ে গেছে। বকুল ভাইয়ের বাবা জানু দাদাকে দূর থেকে উচ্চস্বরে ডাক দিয়ে বলেন, চাচা আছেন? কোন দিকে আপনি? বলতে না বলতেই উত্তর এলো, এই যে ও নিজামুল, এইদিকে গো, এদিকে আসো, এদিকে আসো। তো শব্দের উৎস ধরে বকুল ভাইয়ের বাবা সেদিকে যেতে থাকেন। তো ওই জমিতে গিয়ে দেখেন জানু দাদা তার জমিতে নাই। জানু দাদার জমি কিন্তু বকুল ভাইয়ের বাবা চিনতেন। তখন বকুল ভাইয়ের বাবা চিন্তা করেন আশেপাশের কোনো জমিতে গেল কি না। তখন আবার উনি আসলে বলে উঠলেন যে, ও চাচা, কই আপনি? তখন জানু দাদার জমি থেকে একটা দূরের জমি থেকে উত্তর আসলো, ও নিজামুল, এখানে আসো, এখানে আসো, আমি এখানে। এদিকে অন্ধকারে তো উনি দেখতে পাচ্ছেন না, শুধু শব্দ শুনতে পাচ্ছেন। ওই শব্দের উৎস ধরে আবার ওইখানে গিয়েছেন। ওখানে যাওয়ার পর এই জানু ফকির দাদাকে তো বকুল ভাইয়ের বাবা খুঁজে পাচ্ছেন না। ওই দিকের জমিতেও তো চিনি নাই। তখন আবার ওখান থেকে ডাক দিলেন, ও চাচা, আপনি কোথায়? তখন আবার উত্তর এলো, ও নিজামুল, এই যে এদিকে আসো, এদিকে আসো। এ কথা শোনার পর উনি আবার ওদিকে এগিয়ে গিয়েছেন। ওদিকে যাওয়ার পর আবারও দেখেন না। তখন আবার বকুল ভাইয়ের বাবা বলছেন যে, ও চাচা, আপনি কোথায়? তখন আবার উত্তর আসে, এই যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, এই যে আরেকটু এদিকে এসো, আরেকটু এদিকে এসো। এদিকে বকুল ভাইয়ের বাবা তো ওই জানু ফকির দাদাকে দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করলেন হয়তো বা এই জানু ফকির দাদা উনি দেখতে পাচ্ছেন এনাকে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। এরপর ওই শব্দ ধরে যখন আরেকটু এগিয়েছেন তখন উনি নিজেকে আবিষ্কার করেন একটা বাঁশঝাড়ের কাছে, অর্থাৎ ওই জমির একদম শেষ দিকে একটা বাঁশঝাড় রয়েছে ওইখানে। তখন আবার চিৎকার করেন যে, ও চাচা, কোথায় আপনি? আপনাকে তো খুঁজে পাচ্ছি না। তখন আবার উত্তর আসে, ও নিজামুল, এই যে বাঁশঝাড়ের ভিতরে আসো, আমি এখানে। এই কথা যখন বলেছে তখন এই বকুল ভাইয়ের বাবার মাথায় একটা চিন্তা হঠাৎ করে উদিত হয়। সেটা হচ্ছে, আচ্ছা, এই ঘাসের বোঝা যদি মাথায় তুলে দিতে হবে, এই বোঝা নিয়ে উনি ওনার জমি থেকে এত দূর এসে বাঁশঝাড়ের ভিতরে গেছে কিভাবে? তাহলে তো বোঝা ছোটই, আর এই বোঝা তুলে দেওয়ার জন্য তো আমার এখানে আসার প্রয়োজন নাই। আর জানু ফকির উনি তো কখনোই এত দূরে আসবেন না। আমার আসতে দেরি হলে উনি তো ডাকও দিতে পারতেন, তাও তো ডাক দেন নাই। সুতরাং এটা তো জানু ফকির না। তখন বুঝতে পারলেন বড় টাইপের একটা পিশাচের খপ্পরে পড়ে গেছেন। উনি সাথে সাথে
ওনার কোমরে গুজে থাকা বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি ধরিয়ে নিলেন। এরপর বিড়ি টানতে টানতে উল্টো দিকে ঘুরে উনি ওনার জমির দিকে যেতে থাকলেন। উনি ওনার জমি ক্রস করে যখন নদীও পার হয়েছেন, নদী পার হবার পর আবার একটা আম বাগান পড়ে। ওই আম বাগানে ঢুকবেন ভাব, এমন সময় পেছন থেকে শব্দ আসে, বেঁচে গেলি রে, বেঁচে গেলি। তুই যদি আজকে বাঁশ বাগানের মধ্যে একবার ঢুকতি, দেখতি তোকে কি করতাম। এই কথা শোনার পর এই বকুল ভাইয়ের বাবা বুঝতে পারলেন এই দুষ্টু অশরীরীটার দৌড় এই আম বাগান পর্যন্তই, ওর এলাকা শেষ। তা না হলে এই আম বাগানের মধ্যেও ঢুকে পড়তো। তো এই যে আম বাগানের কথা বললাম, 182তম এপিসোডে এই আম বাগানেই কিন্তু এই বকুল ভাইয়ের বাবার সাথে ঘটনাটি ঘটেছিল। তো যাই হোক, ওনার বাবা বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর ওনার মায়ের কাছে সব কিছু খুলে বলেন কি হয়েছে তার সাথে। এ কথা শোনার পর বকুল ভাইয়ের মা তাকে গোসল করতে বলেন। তারপর বকুল ভাইয়ের যিনি দাদা, উনি তো শুনেছিলেন, দাদা ঝাড়ফুঁক করে দেন। এর মধ্যে কিন্তু কোনো সমস্যা হয়নি। এদিকে বকুল ভাইয়ের বাবা উনি ক্ষিপ্ত হন এই জানু ফকির ওনার উপরে, যে এই লোকটা যে চলে আসবে আমাকে একটু বলবেও না। আমি না হয় তার কোনো খোঁজ খবর নিতে পারিনি, কাজে মনোনিবেশ করেছিলাম, প্রয়োজনটা তো তার, সে আমাকে একবার ডাক দিত। আমাকে কোনো কিছু না বলে সে চলে আসলো। সে রাগে গজগজ করতে করতে গিয়েছেন এই জানু ফকির দাদার বাড়িতে। গিয়ে দেখেন কুপির আলোতে এই জানু ফকির দাদা একটা ধারালো জিনিস দিয়ে ঘাস কাটছেন, টুকরো টুকরো করে গরু ছাগলকে খেতে দিবেন। এরকম আরামসে ঘাস কাটতে দেখে এই বকুল ভাইয়ের বাবার মেজাজ হয়ে যায় ভীষণ গরম। উনি তো ইচ্ছা মতো বকাঝকা শুরু করলেন যে আপনি এরকম একটা কাজ করলেন, আপনি আমাকে একটু ডাকও দিলেন না। এদিকে এই জানু ফকির দাদা উনি আর কিছুই বলেন না। আসলে ওনারও ভুল হয়েছে, উনি চিন্তা করছেন যে ছেলেটা কাজ করতেছে, দেখে আমি মাথায় একাই উঠাইতে পারলে আর ওকে আর ডাকবো না, ওর আর কষ্ট দিব না। তো ওই চিন্তা করে উনি আসলে চলে আসছিলেন। উনি তো নিজেও বুঝতে পারেন নাই যে এরকম একটা ঘটনার মুখোমুখি এই বকুল ভাইয়ের বাবা হবেন আর কি। তো যাই হোক, ওখানে অনেক বকাঝকা করে উনি তো বাড়িতে চলে আসেন। তবে এই ঘটনার প্রেক্ষাপটে ওনার কোনো জ্বর বা কোনো অসুখ এটা হয়নি। এই ঘটনাটার এখানেই সমাপ্তি। প্রিয় লিসেনার্স, এরকম গ্রামগঞ্জে মাঠের মধ্যে অশরীরীর ডাক, এটা কিন্তু আসলে অতি সাধারণ বিষয় আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হলো। যার সাথে ঘটনা ঘটে উনি আসলে বুঝতে পারেন যে ঘটনার যে ভয়াবহতা এটা কত মারাত্মক। যদি বকুল ভাইয়ের বাবা ভুল করে হলেও ওই বাসার মধ্যে ঢুকে পড়তেন তাহলে কি অবস্থা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে রক্ষা করেছেন, কারণ ওই সময়ে ওনার মাথায় ওই জিনিসটা আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন, যার কারণে চিন্তা করতে পেরেছেন। উনি ওই পিশাচের মায়াজালে আবদ্ধ হননি, বেঁচে গিয়েছিলেন। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ আসলে বিপদে ফেলতে পারে না, এবারও তার প্রমাণ হলো। তো যাই হোক, এই ঘটনার পর রাত করে কখনোই মাঠে আর থাকেননি বকুল ভাইয়ের বাবা। ধন্যবাদ জানাচ্ছি বকুল ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, তাকে দীর্ঘায়ু দান করুন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের পঞ্চম ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম পারভেজ শেখ। ওনার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এরিয়াতে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে। ওনার দাদাবাড়ি বরিশালের কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামে। এই ঘটনাটি উনি ওনার দাদা বাড়িতে থাকাকালে ঘটেছিল। মূলত বেড়াতে গিয়েছিলেন একটা ছুটিতে, তখন ঘটেছিল। গরমের ছুটিতে উনি ওনার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছেন। তো সেখানে ওনার মেজো চাচার ছেলে, বড় চাচার ছেলে যারা আছেন তাদের সাথে অনেক মজা, হাসি তামাশা এগুলো করে দিন কাটাচ্ছেন।
একদিন সন্ধ্যার পর একটা চায়ের দোকানে গল্প করতে করতে একটি ব্যাপারে কথা ওঠে। ওনাদের ওখানে একটা বিল রয়েছে, ওই বিলে ট্যাটা দিয়ে কে কত মাছ ধরতে পারে। এই পারভেজ শেখ ভাই, ওনার কিন্তু ট্যাটা দিয়ে মাছ শিকারে দারুণ একটা অভিজ্ঞতা রয়েছে। উনি চ্যালেঞ্জ দিয়ে বসেন যে ওনার সাথে ট্যাটা দিয়ে মাছ শিকার করে কেউ পারবে না। ওনার এই আত্মবিশ্বাসের কারণটা হচ্ছে উনি ট্যাটা দিয়ে মাছ শিকারে এতটাই পারদর্শী হয়েছিলেন যে উনি চিন্তাই করে নিয়েছিলেন যে ওনার সাথে মাছ ধরে কেউই পারবে না। কারণ এই বিষয়ে আসলে মাছ শিকারে ওনার ছোটোবেলা থেকে অভিজ্ঞতা ছিল। ওনার মতো এরকম অভিজ্ঞতা আসলে কারো ছিল না বলেই পারভেজ শেখ ভাইয়ের ধারণা ছিল। সিদ্ধান্ত হলো ওখান থেকেই যে ওনার চাচাতো 3 ভাই মাছ ধরতে যাবে, সাথে পারভেজ শেখ ভাই যাবে, কে কত বেশি মাছ পায় দেখা যাবে। রাত 12টার পর ওনারা বের হয়ে ওই বিলে চলে যাবেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে গল্পগুজব করে অবশেষে রাত 12টা কি 1টার দিকে ওনারা বের হয়ে গেছেন। সবার হাতে টর্চ লাইট দিয়ে দেখবেন যে মাছ কোথায় আছে, ওটা দিয়ে মাছের অবস্থান শনাক্ত করে বাস ট্যাটা চালিয়ে দেবেন। ওনারা এক সাইড থেকে মাছ ধরতে শুরু করেছেন। মাছ ধরতে ধরতে এই পারভেজ শেখ ভাই উনি একটু দূরে চলে গিয়েছেন। দেখা যাচ্ছে যে ওনার সাথে অন্য যে চাচাতো ভাইরা ছিল তারাও একটু দূরে চলে গিয়েছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ট্যাটা দিয়ে মাছ শিকার করার সময় এই মাছগুলো কোথায় রাখবেন, এই রাখার জন্য 2টো ব্যাগ নিয়েছিলেন। আমরা বাজারে যেই ব্যাগগুলো নিয়ে যাই, দেখা যাচ্ছে বাজার করার পর ওই ব্যাগের একটা জায়গায় কিন্তু আমরা হাত দিয়ে ধরে রাখি, অর্থাৎ ওই ব্যাগের 2টো সাইড থাকে, 2টো সাইডের ভেতর দিয়ে কিন্তু হাত ঢোকানো যায়। তখন ওই 2টো সাইড এক করে আমরা এক হাত দিয়ে বাজারের ব্যাগটা কিন্তু ধরে রাখি। ওই বাজারের ব্যাগটা যখন ধরি তখন কিন্তু অনায়াসে আমরা হাত দিয়ে বাজারের ব্যাগটা আমরা নিয়ে আসতে পারি। কিন্তু মাছ ধরার সময় যেটা হয় সেটা হচ্ছে উনি বাজারের ব্যাগ যেটা, সেটা ওই যে হাত দিয়ে ধরার যে জায়গাটা 2টো পয়েন্ট থাকে আর কি, ওই 2টো পয়েন্টের ভিতর দিয়েই গামছার এক মাথা ঢুকিয়ে দিয়েছেন। ওনার কোমরের ডান পাশে একটা বাজারের ব্যাগ, বাম পাশে আর একটা বাজারের ব্যাগ, 2টো নিয়েছেন। যেটাই সুবিধা হয় ওটাতে রাখবেন আর কি। তো ওই যে 2টো হাতলের মতো জায়গা থাকে, ওই 2 দিক দিয়েই উনি গামছা ঢুকিয়ে কোমরের সাথে খুব শক্তভাবে প্যাচ দিয়ে গিট দিয়ে দিয়েছেন, যাতে করে কোনোভাবেই বাজারের ব্যাগ কোমর থেকে খুলে না পড়ে যায়। ওনার মতো করে ওনার অন্য চাচাতো ভাই যারা ছিলেন তারাও একই রকমভাবে মাছ ধরে যাচ্ছেন, মাছ পাচ্ছেন, ব্যাগের মধ্যে রাখেন, কখনো ডানেরটায় রাখেন, কখনো দেখা যাচ্ছে যে বাইরটায় রাখেন, মানে রাখতে যখন যেটা সুবিধা হয় আর কি। তো এভাবে ওনারা মাছ ধরছিলেন। দেখা যাচ্ছে যে ওই সময় রুই মাছের পোনা, তেলাপিয়া, তারপর টাকি মাছ, এগুলোই বেশি পাওয়া যাচ্ছিল আর কি। এদিকে উনি মাছ ধরতে 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 কখন যে অনেকটা দূরে চলে আসছেন এটা উনি খেয়াল করেননি। তবে যখন খেয়াল করেছেন তখন যে আবার ওনার চাচাতো ভাইদের কাছে চলে আসবেন এটা উনি চিন্তা করেননি। উনি আবার দূর থেকে বলছেন, এই আমি এদিকে আসি, তোরা মাছ ধর। ওনার চিন্তা ছিল যেহেতু চ্যালেঞ্জ দিয়ে আসছেন, একসাথে থাকলে তো মাছ কম পাবেন, এই চিন্তা করে উনি একটু সাইডে গিয়েছেন যাতে করে মাছ একটু বেশি পাওয়া যায়। তো উনি ওই সাইড দিয়ে যেতে 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 ওই সাইডে একটা কালী মন্দির আছে, ওই দিকটাতে চলে গিয়েছেন। এটা অবশ্য উনি তখনও খেয়াল করেননি। ওই কালী মন্দিরের ওই সাইডটাতে যখন গিয়েছেন তখন কিন্তু উনি ওনার চাচাতো ভাইদের থেকে অনেকটা দূরেই চলে আসছেন। তখন উনি দেখতে পান বড় একটা বাইম মাছ, এটা কিলবিল করে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, তবে ধীর গতিতে। উনি ওই মাছটাকে টার্গেট করে মেরেছেন তার ট্যাটাটা লেগে গিয়েছে ওই মাছে। এরপর উনি যখন ট্যাটাটা সামনের দিকে নিয়ে আসছেন, ওই মাছটা ছুটিয়ে ওনার কোমরে থাকা ব্যাগের ভিতরে রাখবেন, তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। ওনার কোমরে থাকা ব্যাগ আর নেই, 2টো ব্যাগের মধ্যেই মাছ ছিল। এর আগে যে মাছগুলো উনি পেয়েছেন সেগুলো রেখেছেন, ব্যাগ নাই। এটা কিভাবে সম্ভব? কোমরে কিন্তু গামছাটা ঠিকই রয়েছে, গামছাটা যদি খুলে যেত তাহলে না হয় ব্যাগটা পড়ে যেত। উনি এবার আরও একটা বিষয় খেয়াল করেন, ওই যে ব্যাগের যেই হ্যান্ডেলের মতো জায়গাটা রয়েছে, যে জায়গাটার ভেতর দিয়ে উনি গামছার এক মাথা ঢুকিয়ে দিয়েছিলেন, অর্থাৎ বাজার করার সময় আমরা যেই অংশটায় হাত ধরি, মানে হাত দিয়ে ধরে রাখি আর কি, বাজারের ব্যাগের যে অংশটায়,
ওই যেই পয়েন্টটা, ওই পয়েন্টটা ঠিকই গামছার সাথে লেগে রয়েছে। মনে হচ্ছে বাজারের ব্যাগটা এমনভাবে কেউ হ্যাচকা টান দিয়েছে, ওখান থেকে বাজারের ব্যাগটা ছিঁড়ে চলে গেছে। দুটো বাজারের ব্যাগই একই অবস্থা, একটাতে মাছ বেশি ছিল আর একটায় কম ছিল বা ছিলই না, কিন্তু দুটোরই একই অবস্থা। উনি চিন্তা করলেন, এত জোরে হ্যাচকা টান যে দিল আমি একদমই টের পেলাম না। এরকম হ্যাচকা টানে তো গামছার যে গিট এটাই খুলে যাবার কথা, কিন্তু না, আমি একদমই টের পেলাম না। এটা কিভাবে সম্ভব? উনি মনে মনে অনেক ভয় পেয়ে যান। এবার উনি চাচাতো ভাইদেরকে ডাকতে থাকেন। এক চাচাতো ভাইয়ের নাম ছিল রকি, আর একজনের নাম ইব্রাহিম। তো তাদেরকে ডাকছেন, এদিকে ওরাও দূর থেকে উত্তর নিচ্ছে। এই যে একজন ডাকছে আরেকজন উত্তর নিচ্ছে, এইভাবে আস্তে আস্তে সবাই একত্রে চলে আসে। তো ওনারা যখন একত্রে চলে আসছেন, তবে আসার কিছুটা আগেই ওই বিলের একটা সাইডে, যেখানে মোটামুটি একটু ডাঙা রয়েছে, অর্থাৎ ওখানে পানি নাই, ওখানে একটা ব্যাগ পড়ে থাকতে দেখেন। উনি ওখানে দেখতে পান যে ওনার মাছের একটা ব্যাগ, যেই ব্যাগটা ফাঁকা ছিল ওটার উনি পান নাই, কিন্তু যেই ব্যাগটায় মাছ ছিল ওই ব্যাগটাই ওখানে পড়ে আছে। উনি দেখতে পান যে ব্যাগটা ফোলা, তার মানে ওর ভিতরে মাছ আছে। উনি ওই ব্যাগের কাছে যান, গিয়ে ওই ব্যাগের ভেতরে যখন টর্চ লাইট মেরেছেন তখন দেখেন অদ্ভুত এক দৃশ্য। ওই ব্যাগের মধ্যে যতগুলো মাছ উনি রেখেছিলেন সবগুলো মাছেরই মাথা নাই। মনে হচ্ছে কেউ কামড় দিয়ে মাথাগুলো ছিঁড়ে বডিটা রেখে দিয়েছে। এটা দেখে তো উনি অনেক ভয় পেয়ে যান। তখন ওরা ট্যাটার সাথে লেগে থাকা ওই যেই মাছটা ছিল সেটা দ্রুত খুলে ওই ব্যাগের মধ্যে রেখে উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই চাচাতো ভাইরা যেখানে ছিল ওখানে চলে যান। তো ওই সময় অবশ্য এই ব্যাপারে তাদেরকে কিছু বলেননি উনি। তখন বলেন যে আমার শরীরটা ভালো লাগছে না রে, তোরা মাছ ধর, আমি বাড়িতে চলে যাচ্ছি। তখন ওরা বলে যে আরে চ্যালেঞ্জ দিয়ে আসলাম, এখন আমরা যদি ধরি তোরা না ধরিস, বিষয়টা কেমন হয়? তখন উনি এবার বলেন যে না ঠিক আছে, ধরে নে, তোরা জিতে গেছিস, আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আমি আর মাছ ধরতে পারতেছি না। তখন ওনার চাচাতো ভাইরা বলে আচ্ছা ঠিক আছে, আমরা আরও কিছুক্ষণ ধরি, তুই বাড়িতে যা। উনি তো বাড়িতে চলে আসছেন, কাউকে ওই সময় ডাকেন নাই। যে মাছগুলোর মাথা খেয়ে ফেলেছিল একটা বাদে আর কি, যে মাছটা উনি পরে ধরেছিলেন ওটা তো আর মাথা খেতে পারেনি। তো ওই মাছগুলো উনি কেটে পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে উনি আর দাঁড়াতেই পারছেন না। শরীরে এমন জ্বর আর শরীরটা এমন ভারী হয়ে গেছে, তবুও উনি রাতের এই ঘটনাটা কাউকে বলেননি। বললেই হয়তো বা ওনাকে খুলনা পাঠিয়ে দেবে যে তুই এরকম একটা কাজ করলি, ভূত প্রেতের একটা খপ্পরে পড়ে গেছিস। এই জন্য উনি ওই সময় কাউকে বলেননি। তবে যেহেতু জ্বর এসেছে, এই কারণে এই পারভেজ শেখ ভাইয়ের চাচা তাকে বলেন যে তোকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ দেওয়া হয়। তবে আসল ঘটনাটা কিন্তু এখন ঘটবে। সেটা হচ্ছে দুপুরবেলা বাড়িতে চাষ করা লাউ শাক রান্না করা হবে, মাছ দরকার, মাছের সাথে এটা রান্না করলে ভালো হবে। তখন এই পারভেজ শেখ ভাই বলছেন যে আমি তো রাত্রে মাছ ধরছিলাম, এগুলো কেটে ফ্রিজে রেখে দিছি, ফ্রিজ থেকে নিয়ে আসি। তখন বলে ঠিক আছে যা নিয়ে আয়। উনি ফ্রিজ খুলে অবাক হয়ে যান, যেখানে উনি মাছ রেখেছিলেন কেটে ধুয়ে একটা পলিথিনের মধ্যে করে একটা মাছও নাই। অবাক হয়ে যান, এটা কিভাবে সম্ভব? একটা মাছও নাই, মাছগুলো কোথায় গেল? তো ওনার জ্বর তো তখনও আছে, জ্বর 103-এ উঠে যায়। পরবর্তীতে আবারও ডাক্তারের কাছে নেওয়া হয়। তো ডাক্তার উনি ওষুধ দিয়েছেন, তারপরেও কোনো কাজ হয় নাই। তারপরে রাতে যে ঘটনাটা ঘটেছে এটা উনি খুলে বলেন। এরপর মূলত এলাকার মসজিদের এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি একটা রুকিয়া করে দেন, একটা গাঁদা ফুল পরে দিয়েছিলেন আর কি। হুজুর বলেছেন এই ফুলটা সবসময় পকেটে রাখবে, একটা নির্দিষ্ট সময় বলেছেন এই সময় পর্যন্ত পকেটে রাখতে হবে, শুকিয়ে গেলেও পকেটে রাখতে হবে। ওয়াশরুমে যাওয়ার সময় এটা খুলে রাখা, মানে বাইরে রেখে যাওয়া যাবে, গোসলের সময় বাইরে রেখে যাওয়া যাবে, কিন্তু মাটিতে রাখা যাবে না, সবসময় মাটির উপরে রাখতে হবে। আর হুজুর উনি বলে দেন তুমি তো বাবা জানে বেঁচে গেছো, তোমার হাতে তো প্রথমত টর্চ লাইট ছিল, এটা লোহা দিয়ে তৈরি ছিল, আবার হাতে ট্যাটা ছিল, ট্যাটার এক মাথা তো লোহা দিয়ে তৈরি, এই জন্য আল্লাহর রহমতে তোমার কোনো ক্ষতি করতে পারেনি। তবে এই ধরনের সমস্যা হলে কি করতে হবে হুজুর একটা বিষয় শিখিয়ে দেন। কেননা উনি কিন্তু
যেই মাছটা ধরে নিয়ে এসেছিলেন এই মাছ কিন্তু পরে আর থাকেনি, নিয়ে গেছে। হুজুর বলে দিলেন এই ধরনের কোনো সমস্যা যদি হয়, যদি এরকম কোনো মাছ বা কোনো জিনিস কেউ নিয়ে আসে, জিনেদের নজর পড়ে যায়, যদি এটা এটো করে দেয়া যায় তাহলে নাকি ওরা আর এটা নিতে পারে না। এটা কিভাবে? যদি কেউ বিসমিল্লাহ বলে একটু থুতু ছিটিয়ে দেয় তাহলে নাকি ওরা আর এগুলো নিতে পারে না। এগুলো তো পারভেজ শেখ ভাই জানতেন না, উনি তো ওনার মতো করে রেখে দিয়েছিলেন, ওরা ঠিকই ওই মাছ গায়েব করে দিয়েছে। তো এটাই ছিল পারভেজ শেখ ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এই ধরনের সমস্যা যদি হয়, কোনো মাছে কামড় দিয়েছে, এই মাছটা নিয়েই তো যাবে, সেক্ষেত্রে কি করতে হবে। তো আমরা এটা শিখে গেলাম এই ঘটনা থেকে। আশা করছি যে রাতের বেলা মাছ ধরার ক্ষেত্রে আমরা অনেক সতর্কতা অবলম্বন করব আর একত্রে থাকার চেষ্টা করব, আলাদা যেন আমরা না যাই। ধন্যবাদ জানাচ্ছি পারভেজ শেখ ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 190তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু আমাদের এবারে থার্সডে নাইটের 190তম এপিসোডের শেষ ঘটনায় চলে এসেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আফনান হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন। আর এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। প্রিয় লিসেনার্স, আমাদের আফনান্স বি ইউটিউব চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। আর আপনারা তো জানেন অমীমাংসিত রহস্যের সিজন 2 শুরু হয়ে গেছে, আর প্রতি মঙ্গলবার ফেয়ার উইথ টুয়েসডে এপিসোড আমরা শুরু করেছি। দারুণ দারুণ ঘটনা সেখানেও থাকবে। তো চলুন ঘটনা শুরু করে দেই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সিফাত জামান জিয়ন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার 9 নং ধারা ইউনিয়নের ধারা বাজারে। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন বলে জানিয়েছেন। তো উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার ছোটবেলার বন্ধু, যার নাম হচ্ছে মোতালেব, তার কাছ থেকে। মোতালেবের এলাকারই একটি মর্মান্তিক ঘটনা এটি। আর ঘটনাটি ঘটেছিল তার গ্রামের বাড়ি নাগলা বাজারের কোনাপাড়া নামক একটি স্থানে। আর ওই এলাকায় একটি ভিটা রয়েছে, স্থানীয়ভাবে এই ভিটাটা জওরা ভিটা নামে পরিচিত। জওরা ভিটা এই নামটা কিভাবে আসলো? ওই ভিটার যিনি মালিক ছিলেন সেই ব্যক্তির নাম ছিল জহুরুল। গ্রামের লোকজন তাকে জওরা বলে ডাকত। এই জওরা ছিল অনেক হতদরিদ্র একজন লোক, যিনি পেশায় ছিলেন একজন জেলে। তার স্ত্রী এবং 4-5 জন সন্তান ছিল। ঠিক কয়টা সন্তান ছিল এটা তার বন্ধু এই মোতালেব উনি বলতে পারেননি, যার কারণে এই জীবন ভাইও ঠিক করে বলতে পারেননি। ঘটনাটির সময়কাল 1975-76 সাল এরকম হতে পারে আর কি, মুক্তিযুদ্ধের পরে ঘটনা যখন ঘটে আর কি। তখন মূলত ওই এলাকার অবস্থা তো এমন উন্নত ছিল না এখন যেমনটা আছে। আর মোতালেব সে যখন এই ঘটনাটি শুনেছে তখন সে ক্লাস 5-এ পড়তো, আর এখন সে অনার্সে পড়ে। তো এই যে জওরা, উনি যেখানে বসবাস করতেন তার পরিবারকে নিয়ে, সেই জায়গাটা ছিল খুবই নির্জন, আশেপাশে ঘরবাড়ি খুবই কম ছিল। জওরা ভিটা যেহেতু একটু দূরেই ছিল, দূরে একটা নদী ছিল যেটাকে ওনারা কালা গাং নামে ডেকে থাকেন। তো সেখানে জওরা এবং অন্যান্য জেলেরা মাছ ধরত। এইভাবেই জওরার পরিবার চলতো। তবে জওরা খুবই কষ্টে জীবনযাপন করত, দিন এনে দিন খেত, কোনো সময় সে না খেয়েও থাকতো। এভাবে তাদের পরিবার যখন খুব কষ্টে দিন পার করছিল, তখন জওরার বড় ছেলে, তার বয়স তখন 15 কি 16 বছর, সে সিদ্ধান্ত নেয় সে তার পরিবারকে ছেড়ে ময়মনসিংহে চলে আসবে। সে তার বাবাকে কথা বলে। তার বাবা বলে, দেখ আমার পক্ষে তো আসলে এতগুলো সন্তানকে খাবার দেওয়া সম্ভব হচ্ছে না, তো একটা কাজ কর, নিজে দেখ কিছু করতে পারিস কিনা, তাহলে তো খুবই ভালো হয়। তো এই কথা চিন্তা করে বাবা ছেলে দুজন মিলে একটা সিদ্ধান্তে উপনীত হন। এরপর বাবা তাকে কিছু টাকা দেন আর কিছু চাল দেন, দিয়ে ময়মনসিংহে পাঠিয়ে দেন।
তার বড় ছেলের নাম ছিল মানিক, শুধু এতটুকু জানা যায়। তো ময়মনসিংহ গিয়ে সে ওই সময় ময়মনসিংহ শহরে রিক্সা চালানোর কাজে নেমে পড়ে। তো তার বাবা তো সেই পেশা, এই যে মাছ ধরা, এটা দিয়েই সে জীবিকা নির্বাহ করত। সে প্রতিদিন নৌকা নিয়ে যেত ওই কালাগাঙে। তার সাথে আরও কিছু জেলেও থাকতো, তারা মূলত ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতো। আমরা সাধারণত দেখি যে জেলেরা সাধারণত রাতে মাছ ধরে, কিন্তু এই জওরা সে দিনে রাতে সবসময় মাছ ধরত। সকালে মাছ ধরা শুরু করলে বিকালে যে মাছগুলো আসলে দেখা যেত তার জালে ধরা পড়েছে বা সে ধরতে পেরেছে, এগুলো হাটে নিয়ে যেত বিক্রি করার জন্য। যত টাকা আয় হতো তা দিয়ে তরি তরকারি বাজারঘাট করতো পরিবারের জন্য। সেগুলো আবার তার স্ত্রীর কাছে দিয়ে আবার রাতে বের হয়ে যেত ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে, কিছু বন্ধু জেলেদেরকে সাথে নিয়ে। তো এভাবেই চলছিল তার কষ্টের জীবন। তবে কষ্ট হলেও সংসারে কিন্তু তার সুখের কমতি ছিল না। হ্যাঁ, অভাব ছিল, সুখ ছিল। তার স্ত্রীর সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। ঘটনাটা শুরু হয় যখন বর্ষাকাল চলে গিয়ে নদীর পানিটা কিছুটা কমে এসেছে। তখন এই জওরার ভিতরে কিছু পরিবর্তন সবাই লক্ষ্য করে। সেটা হচ্ছে, সবাই একটি নির্দিষ্ট জায়গায় মাছ ধরলেও সে একটু আড়ালে গিয়ে মাছ ধরতে চাইতো, যেখানে অন্য জেলেরা তাকে সহজে দেখতে পেত না। এরকমটা কিন্তু আগে হতো না, হঠাৎ করে এরকম দেখা যেত আর কি। অনেক সময় মাছ ধরার সময় তার নৌকাকে কেউ দেখতে পেত না, কোথায় যেন মিলিয়ে যেত। আবার হঠাৎ করেই দেখা যেত জওরাকে যে সে মাছ ধরছে। এরকম যখন হচ্ছিল তখন তার বন্ধুরা, অর্থাৎ এই যে জওরার যে বন্ধুরা যারা জেলে, যারা মাছ ধরতো তার সাথেই বা তার আশেপাশে, তা একটু অবাকই হয়। তবে তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করে না। অল্প কয়েকদিন পরে ঘটে আর একটা ঘটনা। তার সঙ্গী জেলেরা দেখতে পায় যে তার জালে প্রচুর মাছ উঠেছে, যেটা আগে কিন্তু কখনোই দেখা যায়নি। সে একাই 4-5 জন জেলের মাছ ধরে ফেলতো। আর একটা বিষয় হচ্ছে যে সে মাছ ধরার সময় কিছু মাছ নৌকায় রেখে বাকি মাছগুলো কাঁচাই খাওয়া শুরু করত। আর সে এমনভাবে খেত যেন তার চারপাশে কেউ নেই। আর চারপাশের জেলেরা যে এই বিষয়টা দেখছে, এটা নিয়েও তার কোনো ভ্রুক্ষেপই নেই, তার কোনো মাথা ব্যথাই নেই। তো অন্য জেলেরা এই বিষয়টা লক্ষ্য করে একদিন তাকে কথা জানায়, কিন্তু সে বলে, না তো, আমি তো এমন কাজ করি না, আমি কেন কাঁচা মাছ খেতে যাব? কাঁচা মাছ কোনো মানুষ খায় নাকি? এখন এই যে ঘটনাটা ঘটে, এটা কিন্তু ওই জওরার মনেই থাকতো না। এরকম ঘটনা প্রায়শই তার বন্ধু জেলেরা দেখতে পেত যে সে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। এটা তখন অনেকের মধ্যে জানাজানি হয়ে যায়। তবে এটা সবচেয়ে বেশি জানাজানি হয় যখন সে একদিন মাছ ধরে তার স্ত্রীকে রান্না করার জন্য না দিয়ে বাড়িতে এসে সে নিজেই এই মাছগুলোকে কাঁচা খাওয়া শুরু করেছে। তার স্ত্রী তাকে বাধা দেয়, তার স্ত্রীকে খুব বাজেভাবে মারধর করে। তার সন্তানেরা এটা দেখে খুব ভয় পেয়ে যায়, তার কাছে আসতে চায় না। কারণ জওরার এরকম আচরণ কখনোই ছিল না। সে অভাবী হতে পারে, তবে কখনোই তার স্ত্রীর সাথে এরকম মারামারি সে করেনি, স্ত্রীর গায়ে হাত সে তোলেনি। তার সন্তানরা এটা দেখে অভ্যস্ত নয়। হঠাৎ করে এমনটা দেখে তার সন্তানরাও ভয় পেয়ে গিয়েছে। তো জওরা তো তার স্ত্রীকে মারধর করে মাছ কাঁচা খেয়ে শুয়ে পড়েছে। সকালে যখন তার ঘুম ভাঙে তখন দেখে তার স্ত্রী কান্না করছে ঘরের এক কোণে বসে। এই অবস্থা দেখে সে তার স্ত্রীকে বলে, এই তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? তখন তার স্ত্রী সব কথা বলে যে রাতে কি হয়েছিল। সে তো শুনে পুরোই অবাক, যে কি, আমি এমন কাজ করছি? না না, আমি তো এমন কাজ করি নাই। একথা বলার পর তার স্ত্রী তার শরীরের আঘাতের চিহ্নগুলো দেখায় যে এই কারণেই আঘাতের চিহ্ন হয়েছে। সে নিজেই এটা দেখে ভয় পেয়ে যায় যে এরকম নিষ্ঠুর সে কীভাবে হলো। তখন তার স্ত্রী বলে, আমি কিছুটা বুঝতে পারছি, তুমি রাত বিরেতে মাছ ধরো, তো এই কারণ হয়তো বিশেষ কোনো কিছু নজর লেগেছে তোমার। আমি একজন হুজুরকে নিয়ে আসি। তো যে হুজুরকে নিয়ে আসা হয় উনি এমন বড় কোনো হুজুর ছিলেন না, এই হালকা পাতলা জিনভূতের সমস্যা সমাধান করতেন, একটু তাবিজ কবজ দিতেন, পানি পড়া দিতেন, তেল পড়া দিতেন, এতটুকুই আর কি। তো উনি আসার পর একটা তাবিজ এই জওরার হাতে বেঁধে দেন, বলেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এরপর 2-3 দিন ভালোভাবে সব কিছু চলছিল। চতুর্থ দিন আবার সেই আগের মতোই এই জওরা কাঁচা মাছ খেতে শুরু করে। তার স্ত্রী নিষেধ করলে তাকে মারধর করে। পরদিন আবার সেই হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর বলেন যে এই তাবিজে যদি নাপাকি লাগে তাহলে কিন্তু তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জওরা যেহেতু মাছ ধরে আর শরীরে ময়লা পানি লাগে, মাছের আঁশ লেগে যায়, এই কারণেই তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তো
এই সমস্যা তো আবার যখন দেখা দিল, হুজুর এবারও তাকে আরেকটি তাবিজ দেন, বলে দেন যে জওরাকে তার শরীর পবিত্র রাখতে হবে। কিন্তু সে যেহেতু জেলে আর এটার জন্যই তার সংসার চলে, এই জন্য তাকে তো আসলে এটা করতেই হবে, তার তো এটা না করার উপায় নাই। এখন কি আর করা, এখন মাছ ধরতে তাকে তো যেতেই হবে, আর মাছ ধরতে গেলে মাছের আঁশ, নোংরা পানি এটা তো লাগবেই। ঘরে বসে থাকতে তো চলবে না, খাবারও জুটবে না। হুজুরের আদেশ অমান্য করে সে আবার মাছ ধরতে চলে যায় কালাগাঙে। মাছ ধরে এসে ঘরে ঢুকেই আবার সে কাঁচা মাছগুলোকে খাওয়া শুরু করে দেয়। কিন্তু এবার তার স্ত্রী তাকে আর বাধা দেয় না, বাধা দিলেই তো মার খেতে হয়। জোহরা মাছ খায়, তবে সবগুলো না, বেশ কিছু মাছ রেখে খায়। সকালে তার স্ত্রী সেগুলোকে আবার রান্না করতে গেলে কোথা থেকে একটা লাঠি নিয়ে এসে তার স্ত্রীকে বেধড়ক পেটাতে থাকে। এমত অবস্থায় তার স্ত্রী যখন চিৎকার করতে থাকে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোক এই চিৎকার